এই যে আমরা 7টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, 8টা ক্যাটাগরিতে টোটাল ভাগ করেছি, তার মধ্যে 7টা ক্যাটাগরি আমরা আলোচনা করেছি। আজ আমরা একদম শেষ প্রান্তে ভাইবা প্রিপারেশন নিয়ে শেষ টপিক, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমরা এর আগে 7টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, এবার লাস্ট টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যে আপনাকে আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে কী জানতে হবে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম যে জিনিসটা আপনি ভালো মতো পড়বেন, বিশ্বযুদ্ধ, যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় যুদ্ধ ফলাফলগুলো কী কী, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন কোন পার্টি কারা অ্যাটাক করেছিল, কারা অক্ষশক্তি, কারা মিত্র শক্তি। সো আপনি কিন্তু এগুলো সম্পর্কে ভালো মতো জানবেন, যে বিশ্বযুদ্ধ যেটা আমাদের হচ্ছে 2টা বিশ্বযুদ্ধ হয়েছিল, আমরা কামনা করি যে 3য় বিশ্বযুদ্ধ হোক, কিন্তু প্রথম 2টা বিশ্বযুদ্ধ পৃথিবীতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, কতজন মানুষ মারা গেছে, এগুলো সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। এগুলো সম্পর্কে অনেক সব প্রশ্ন জানতে চাই। এরপর প্যালেস্টাইন ক্রাইসিস কবে থেকে শুরু হয়েছে, প্যালেস্টাইন ক্রাইসিসে কোন কোন এরিয়া হচ্ছে নিয়ে দ্বন্দ্ব, এই ল্যান্ড কবে থেকে কাদের ছিল, এই ল্যান্ডের যে বিবাদ, তার পক্ষে কারা কারা আছে, এবং এই যে প্যালেস্টাইন ক্রাইসিস বলেন, তারপর কাশ্মীর সংকটের প্রেক্ষাপটগুলো, এগুলো শুধু ভাইবার জন্য না, আপনি রিটেনে কিন্তু পড়ে এসেছেন, রিটেনে কিন্তু এটা লিখতেও হয়েছিল যে প্যালেস্টাইন, কাশ্মীর, সিরিয়া সংকট, মিডল ইস্ট যে সংকটগুলো, সেই সংকটগুলো কিন্তু এখন আপনাকে হচ্ছে রিসেন্ট যদি কোনো কিছু হয়ে থাকে, রিসেন্ট যদি কোনো জায়গায় বোমা বর্ষণ হয়, সে স্থানের নাম আপনি জানবেন। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাই জানতে চাই যে আপনি নিয়মিত পেপার পড়েন কিনা, নিয়মিত পৃথিবীতে যা যা ঘটতেছে তা জানেন কিনা সেটা। এরপর হচ্ছে রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট, আপনাকে বললো যে মূল্যায়ন করার জন্য, এটা কিন্তু রিটেনেও আসে এবং আপনাকে ভাইবার জন্য কিছু বলার জন্য। আপনাকে একটা কথা বলি, যে আপনি কিন্তু হচ্ছে রিটেনের মতো 20-30টা পয়েন্ট মাথায় লিখে 20-30টা পয়েন্ট লিখলেন, সেটা চাইতে ভাইবার জন্য আমি বলবো যে 2টা পয়েন্ট লিখে রাখেন, 2টা পয়েন্টই বারবার প্র্যাকটিস করেন। হ্যাঁ, 20টা কিন্তু আপনি বলতে পারবেন না, আপনি কতটুকু বলবেন, সময় খুব সংক্ষিপ্ত, আপনি যত কম সময়ে বেশি ডেলিভারি করতে পারেন, যাতে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করতে পারেন, যে ইন্টারভিউয়ার যেন মনে করে যে আপনি পড়েছেন এবং আপনি সেটা সম্পর্কে বলতে সক্ষম। সাপোজ কিছু ইন্টারভিউয়ার তো আছে এরকম, যে আপনার অ্যালার্ম ক্লক পাশে রেখে দেয়, যে যা বলার 1 মিনিটে বলেন। সো আপনাকে কিন্তু তখন চাপ দেওয়া হলো যে আপনি যেটুকু জানেন, আপনি 20 মিনিটের জিনিস কিন্তু আপনাকে 1 মিনিটে তখন বলতে হবে। সো 1 মিনিটে আপনি সেইটুকুই বলবেন যেগুলো একদম সলিড পয়েন্ট, যেটুকু হচ্ছে আপনি মানে নোট করে রেখেছেন, এবং সেটুকুই আপনি হচ্ছে একদম সলিড পয়েন্টগুলো বলবেন, যাতে ইন্টারভিউয়ার খুব ইমপ্রেস হয়। সো আপনি হচ্ছে ইউএসএ ইরান সম্পর্ক, ইন্ডিয়া পাকিস্তান যে সম্পর্কটা, এটা তো রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আপনি ইউএসএ নর্থ কোরিয়া, এই সম্পর্কগুলো মনে করেন ডোনাল্ড ট্রাম্প, যেটা আমাদের সময় ছিল, সে হচ্ছে যে চুক্তি করতে গেছিলো আপনার হচ্ছে কোথায়, সেটা কিন্তু হচ্ছে আমাদের অনেক ভাই ক্যান্ডিডেটকে ধরেছিল। সো ঠিক সেরকম এখন বর্তমানে যে ইউএসএ প্রেসিডেন্ট, সে যদি কোথাও যায় বা সে যদি কোনো পদক্ষেপ নেয়, সেগুলো কিন্তু আপনার পড়তে হবে এবং জানতে হবে। এরপর হচ্ছে জাতিসংঘের সম্মেলন, মহাসচিব UNHCR। তো জাতিসংঘ কিন্তু ইম্পর্টেন্ট, জাতিসংঘর যে জাতিসংঘর রোল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, সেটা আপনি কি মনে করেন, এবং পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব এখন কে, সে কোন দেশের, সেইগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এরপর রয়েছে অন্যান্য সংগঠন, শুধু জাতিসংঘ নয়, আরও রয়েছে এশিয়ান, তারপর হচ্ছে সার্ক, OIC, এগুলো মহাসচিবকে, তারা কোন দেশের, এবং হচ্ছে তাদের উদ্দেশ্যগুলো কী, তাদের সদর দপ্তর কোথায়, এটা কিন্তু হচ্ছে খুবই কমন প্রশ্ন, এবং প্রিলিতেও এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা সংগঠনের সদর দপ্তর কোথায়। এরপর জলবায়ু তো খুবই হচ্ছে, জলবায়ু সংকট নিয়ে তো পৃথিবী গরম থাকে অলওয়েজ। সো জলবায়ু সম্পর্কিত যে চুক্তিগুলো, সেটা সম্পর্কে জানতে হবে এবং এর সমাধান সম্পর্কে জানতে হবে। সো জলবায়ু কিন্তু আমি আলাদা টপিক করে রেখেছি, জলবায়ু সম্পর্কে ইম্পর্টেন্স বোঝানোর জন্য। এরপরে হচ্ছে বিখ্যাত
ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব না আপনার প্রশ্ন করতে পারে যে আপনি সক্রেটিস সম্পর্কে কতটুকু জানেন, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানেন কিনা, বা এপিজে আবুল কালাম আজাদ, তারপর মালালা বা নোবেল পুরস্কার যারা পাচ্ছে তাদের সম্পর্কে জানেন কিনা, তাদের নাম বলতে পারেন কিনা, তাদের কাজ সম্পর্কে জানেন কিনা। সো কোনো যদি বিখ্যাত কোনো পদক পেয়ে থাকে কেউ, তো আপনি অবশ্যই কিন্তু জানবেন। সেরকম বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু সেদিকে ইম্পর্টেন্ট যে 21 পদক কে পেয়েছে এই বছর, সো বা বাংলাদেশ একাডেমি পুরস্কার কে পেয়েছে। সো এই বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ভাইবার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে রিসেন্ট টপিকগুলোর জন্য আপনাকে পেপার পড়তে হবে, এর কোনো বিকল্প নয়। এবং হচ্ছে করোনা রিলেটেড তো খুবই হচ্ছে সংকট, যে সংকটে আপনি হচ্ছে দেখতেছে কত মানুষ মারা যাচ্ছে। আল্লাহ না করুক যে আপনারা সবাই সেফ থাকেন, আপনার ফ্যামিলি এবং আপনারা সবাই সুস্থ মতো থাকেন, সবাই মাস্ক পরেন এবং হচ্ছে সবাই আপনারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেন। ইনশাআল্লাহ করোনা থেকে আমরা সবাই মুক্ত থাকব। এবং হচ্ছে এই করোনা রিলেটেড যে ক্ষয়ক্ষতি, করোনা কোন দেশ থেকে শুরু হয়েছিল এবং করোনা এখন কারা বেশি আক্রান্ত, এইসব জিনিস কিন্তু জিজ্ঞাসা করতে পারে। প্লাস চুক্তি সম্মেলন মনে রাখবে যে চুক্তি সম্মেলন যদি কোনো বড় কোনো চুক্তি বা সম্মেলন হয়, সো এটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যাদের ফরেন চয়েস ফার্স্ট তারা তো অবশ্যই যেটা জানবেন। প্লাস যারা হচ্ছে আপনার রিটার্ন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সম্মেলন, বড় বড় সম্মেলনগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ম্যাপ হচ্ছে ম্যাপের মধ্যে আপনি ম্যাপটা যখন পড়বেন, আমি বলি কি আমার আমার পড়ার টেবিলের সামনে আমার কিন্তু একটা ম্যাপ লাগানো ছিল, এবং যারা বিসিএস প্রিপারেশন হয় তাদের অধিকাংশ পড়ার টেবিলের সামনে বা রুমের কোনো এক কোণাতে ম্যাপ আছে। তো ম্যাপ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভাইভাতে ম্যাপ যে কত ইম্পর্টেন্ট এই ব্যাপারে আলাদা ক্লাস নেওয়া যেতে পারে, যে ম্যাপে কোনটুকু অংশ পড়তে হবে, কোনটুকু হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থানগুলো লোকেট করতে বলা হয়। তাদের রুমে আপনার হচ্ছে ম্যাপ হচ্ছে লাগানো আছে, আপনাকে হয়তো বললো যে আপনি ম্যাপের সামনে যান, আপনি ম্যাপের সামনে যান, ম্যাপের সামনে আপনি হচ্ছে ইন্ডিকেট করেন। সো আপনি কিন্তু এমনভাবে দাঁড়াবেন যে ম্যাপের ডান দিকে দাঁড়াবেন এবং ম্যাপের ডান দিকে দাঁড়ায় এভাবে ইঙ্গিত করবেন। আপনি বাম দিকে না দাঁড়ায় আপনি যেদিকে ম্যাপের এরকম করে বাম দিকে তো আপনি দাঁড়াবেন, ম্যাপের বাম দিকে, যাতে আপনি ডান হাত হচ্ছে শো করতে পারেন। হ্যাঁ, ডান হাত শো করতে পারেন। সো মনে করেন এখানে লোকেশন, সো আপনি ওইদিকে সাইডে না দাঁড়ানোর চাইতে আমি মনে করি যে এভাবে দেখানোর চাইতে আমি মনে করি যে এভাবে দেখান, তাহলে হয়তো আর একটু ভালো দেখাবে। আর ম্যাপে আপনি মনে করেন বললো ফিজি কোথায়, মনে করেন আপনাকে বললো মাদাগাস্কার কোথায়, লেসোতো কোথায়, সো আপনি আফ্রিকান ম্যাপগুলো একটু দেখলেন, প্লাস আপনার বিখ্যাত প্রণালীগুলা সম্পর্কে জানলেন, প্রণালীগুলা কোথায়, সে প্রণালী আপনার হচ্ছে বসফরাস প্রণালী কোথায়, আপনাকে বললো যে সে প্রণালীগুলো আপনি একটু ইন্ডিকেট করে রাখলেন, বড় বড় প্রণালীগুলো কোন জায়গায় ম্যাপে আছে সেগুলো সম্পর্কে জানেন। এতে কিন্তু আপনার হচ্ছে দেখে পড়লে কিন্তু আপনার প্রিলি প্রিপারেশন ভালো মতো হবে। সো আপনার প্রিলি প্রিপারেশন আপনার এটা কিন্তু হচ্ছে দেখে পড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি দেখে রাখেন যে এই প্রণালীটা এখানে ম্যাপ দেখে পড়লেন, আপনারা দেখবেন যে প্রিলি বলেন রিটেনে বলেন সব জায়গায় কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট হবে। এছাড়া সমুদ্র নদ নদী, যে বিশ্বের বড় সমুদ্র কোথায় সেটা দেখান, বা বিশ্বের হচ্ছে এই নদীটা কোথায়, আপনার বললো যে হচ্ছে আপনি যান, আপনি গিয়ে দেখেন যে হচ্ছে একটা নদীর নাম বললো, সেই নদীটার লোকেশন কোথায় সেটা আপনার হচ্ছে জানতে চাইতে পারে। সো আপনি ম্যাপটা খুব সুন্দর করে পড়লেন। আমি মনে করি যে এই 8টা ক্যাটাগরিতে ভাগ করে আপনি যদি আমার সাথে যদি এতক্ষণ যারা ছিলেন তারা নোট করে রেখেছেন কীভাবে পড়তে হবে, আমি আশা করি যে আপনি ভাইবা সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পেয়েছেন। আপনার শুধুমাত্র এটা গভর্নমেন্ট জব না, অন্যান্য অনেক জবেও এটা কাজে লাগবে। ব্যাংক জবগুলোতেও আপনার হচ্ছে কাজে দেবে। ব্যাংক জবগুলোতে আপনার ব্যাংক রিলেটেড কিছু পড়ালেখা করবেন, রিপোর্টেড আপনার ব্যাংকিং কিছু টার্মগুলো সম্পর্কে জানবেন। ইভেন হচ্ছে ব্যাংকিংয়ের বাংলাদেশ ব্যাংকে কয়টা ব্রাঞ্চ আছে, দেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লোগো সম্পর্কে জানবেন, ব্যাংক চত্বরে কি একটা স্থাপনা আছে সেটা সম্পর্কে জানবেন। সো আপনার চোখ কান সব কিছু খোলা রাখতে হবে। ভাইবাতে ভালো করার একটাই উপায় যে আপনার উপস্থিতি বুদ্ধি যেমন থাকতে হবে, আপনার চোখ কান খোলা রেখে স্মার্টলি প্রেজেন্ট করবেন। আপনারা সবাই শুদ্ধ করে বলার চেষ্টা করবেন। ভাইবার
ভাইবার জন্য প্রিপারেশন অবশ্যই নেবেন। যদি কেউ মনে রাখেন ভাইবার প্রিপারেশন নেওয়া লাগবে না, তাহলে আপনি এখনও বোকার রাজ্যে বসবাস করতেছেন। ভাইবার প্রিপারেশন না নিয়ে গেলে আপনার পরীক্ষা খারাপ হবে, এটুকু নিঃসন্দেহ। ভাইবার প্রিপারেশন না নিয়ে গেলে আপনার পরীক্ষা যে খারাপ হবে এটুকু নিঃসন্দেহভাবে বলা যায়। ভাইবার প্রিপারেশন নেওয়ার জন্য আমি বলবো যে আপনি অবশ্যই সময় রাখবেন, এবং আপনি সবচেয়ে ভালো হয় যদি কোনো বন্ধু বা বান্ধবীর সাথে বা আপনার গ্রুপ স্টাডি করার পার্টনারের সাথে আপনি প্রতিনিয়ত আলোচনা করলেন, এবং প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো নিয়ে আলোচনা করলেন, এবং একে অপরকে কুইজ করলেন। সেভাবে ভাইবা ভালো করা যেতে পারে বলে আমি মনে করি। সো আমাদের সাথে যারা আছেন, আমি সবাইকে একটা অনুরোধ করব, ভাইবাকে কোনো মতোই হেলাফেরাভাবে নেবেন না। যারা একটু ভয় পান তাদের জন্য বলবো যে তারা রিটার্নের জন্য অনেক বেশি করে প্রিপারেশন নেন, যাতে রিটার্নের নাম্বারটা তাদের প্রাপ্তিতে হেল্প করতে সহযোগিতা করে। প্লাস যে কোনো পরীক্ষাতে রিটার্নটা খুবই ইম্পর্টেন্ট, রিটার্নের নাম্বারও বেশি থাকে। সো রিটার্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর যদি আপনাদের উপকার লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আশা করি আমাদের জন্য দোয়া করবেন। ইভেন আমরা অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও করলাম, আমার মনে হয় এখন সময় আসছে যে পিছনে যে আছে ক্যামেরার পিছনে আবার ডাকা হোক। তন্ময়, আসো। ভাইয়াকে খুবই ধন্যবাদ এরকম খুব সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য, এবং আশা করছি আপনারাও এই চ্যানেলটির পাশে থাকবেন এবং এখান থেকে জ্ঞান এবং গরিমা নিয়ে বড় হতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আশা করি সবার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে ভাইবা যদি খুব খারাপ হয়ে যায় তাহলে কী করবেন? ভাইবা যদি খুব খারাপ হয়, মন খারাপ করার কিছু নয়। অনেক সময় হচ্ছে ঝাড়ি মারতেছে আপনাকে, অনেক সময় হচ্ছে আপনি পড়ে গেছেন, বাট আপনি সেটা ডেলিভার করতে পারতেছেন না, বা এমন কোনো সময় হতে পারে যে আপনি জানেন না, এমন প্রসঙ্গে শুধু প্রশ্ন আসতেই আছে। তখন আপনি কষ্ট পাবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। এমনও অনেক সময় দেখা গেছে যে ভাইবা খুব খারাপ হয়েছে, বাট আপনি কিন্তু ঠিকই হচ্ছে পরবর্তীতে ভালো মার্কস পেয়েছেন। আপনাকে হয়তো ওই টেস্টই করা হয়েছে যে আপনি এই অ্যাডভার্স সিচুয়েশন সামলাতে পারেন কিনা। আমার যেমন বাংলাদেশ ব্যাংকের ভাইবাটা খুব যে ভালো হয়েছিল তা না, তারপর আমি আর মোটামুটি ভাইবা দিয়েছিলাম। তো আমার মনে হয় যে ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর মনে হচ্ছে আমি আরও ভালো করতে পারতাম। তো এরকম হবেই যে আপনি ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর মনে হবে যে আমি আরও ভালো ভাইবা দিতে পারতাম, বা আমি কেন ওই টপিকটা পারলাম না, আমি ওই টপিকটাতে পারতাম। সো আপনি মন খারাপ করেন না, আপনার জন্য নিশ্চয়ই বেশ কিছু অপেক্ষা আছে, আপনি একদমই চিন্তা করেন না। আর পৃথিবীর কোনো পরীক্ষায় তো আসলে শেষ পরীক্ষা না যে আপনি হচ্ছে বিসিএস হতে হবে এমন তো কোনো কথা নাই। বিসিএস ছাড়াও তো অনেক ভালো ভালো জব আছে। সো বিসিএস যদি আপনি ভালো না করতে পারেন ভাইবাতে, অন্যান্য অনেক অনেক চাকরি আছে যেগুলো অনেক ভালো। তো সেই সব জবে আপনি হচ্ছে ভালো করেন, আপনি হচ্ছে সেসব জবের ভাইবা দেখা যাবে যে আপনি যে ভাইবা ভাবছেন যে প্রিপারেশন খুব কম, সেই জবে হয়তো ভাইবা ভালো দিলেন, সে জবই আপনার হয়ে গেল। সো ভাইবা ব্যাপারটা আসলে আপনার হাতেটা যতটুকু না, তার চাইতে আসলে সৃষ্টিকর্তার হাতে বেশি, যে আপনার হচ্ছে কীরকম ভাইবা হবে ওই দিনে ইন্টারভিউ যারা তারা কেমন। সো আমি আর এটুকু কথা বলবো যে ভাইবা নিয়ে বেশি ওয়ারিড হবেন না। প্রিপারেশন নেওয়ার হাতে কাজটা হচ্ছে আপনার। সো আপনার হাতে যতটুকু আছে সেটুকু না আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন, এবং হচ্ছে সেটুকু বলার চেষ্টা করবেন। আশা করি আপনার ভাইবা ভালো হবে।